Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বছরের পর বছর বিসিবির পদে নেই প্রধান অর্থ কর্মকর্তা সিএফও। আগের বোর্ডের পর ফারুক আহমেদের বর্তমান বোর্ড 9 মাস পেরোলেও কাউকেই নিয়োগ দিতে পারেনি এই গুরুত্বপূর্ণ পদে। বিসিবির গঠনতন্ত্রে যেখানে বলা আছে প্রধান অর্থ কর্মকর্তার ব্যাপারে, সেখানে কেন এই গড়িমসি? আর্থিক জটিলতায় অনুসন্ধানের পর সম্প্রতি বিসিবির আগের কমিটির বিরুদ্ধে 27টি অভিযোগ আনে দুদক। সম্প্রতি বিসিবিতে বিভিন্ন বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। আয় ব্যয়ের হিসেবে আকাশ পাতাল তফাতের সাথে অডিটে 27টির মতো অভিযোগও উঠে আসে আগের বোর্ডের বিরুদ্ধে। আর্থিক হিসেবের এই জটিলতা কিংবা তথ্য উপাত্ত পাওয়া নিয়ে অনেক ক্ষেত্রেই পড়তে হয়েছে সমস্যায়। অথচ সবকিছুই থাকার কথা যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সিএফও বা প্রধান অর্থ কর্মকর্তার কাছে, সেই পদেই বিসিবিতে নেই কেউই। একটু পেছনে ফেরা যাক। 2002 থেকে 2004 2 বছর সিএফও হিসেবে বিসিবিতে নিযুক্ত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম নামের এক কর্তা। পরবর্তীতে বিশ্বব্যাংকে চাকরি হওয়ায় তিনি ছেড়ে গেলে 21 বছর ধরে পদশূন্য হয়ে আছে প্রধান অর্থ কর্মকর্তার চেয়ার। আর্থিক পরিকল্পনা, রেকর্ড রাখা, আর্থিক প্রতিবেদন, ডেটা বিশ্লেষণের মতো গুরুত্বপূর্ণ কাজ অর্পিত থাকে প্রধান অর্থ কর্মকর্তার কাছে। কাজ চালাতে এই ভূমিকায় এখন আছেন আব্দুল মান্নান সরকার। প্রায় 2.5 লাখ টাকা বেতনে বিসিবির আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে আছেন তিনি। প্রশ্ন আসে, বছরে 400 কোটির লেনদেন হওয়া একটা প্রতিষ্ঠানে কোনো স্বীকৃত সিএফও ছাড়া জোড়াতালিতে চলছে সব আর্থিক কার্যক্রম, অদ্ভুত নয় কি? এমনকি বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ 14তেও বলা আছে প্রধান নির্বাহী কর্মকর্তা সিইওর অধীনে একজন প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যদিও শুধু কাগজে কলমেই রয়ে গেছে তা। বিকেএসপি আমাদের জন্য আসলে একটু দূরে হয়ে যায়। দূরত্বের কারণে বিকেএসপিতে খেলা দেখতে যান না প্রায় 3.5 লাখ টাকা বেতনের বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এদিকে প্রায় 2.5 লাখ টাকা বেতনে হাই পারফরমেন্স দলের সাথে যুক্ত করা হচ্ছে বিসিবির প্রোগ্রাম চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নুকেও। বিসিবির কার্যক্রম অনুযায়ী যে কোনো কর্মকর্তা নিয়োগ পাবেন, সে অনুযায়ী বেতনও থাকবে, সেটাই খুবই স্বাভাবিক। কিন্তু প্রধান অর্থ কর্মকর্তার মতো মহাগুরুত্বপূর্ণ পোস্টে বছরের পর বছর নেই কেউই। কেনই বা এই পদ শূন্য, তার সদুত্তরও যেন নেই কারো কাছেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 6 কোটি ভারতীয় রুপিতে দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে আসরের বাকি সময়ে দ্য ফিসকে দলে ভিড়িয়েছে দিল্লি। যদিও এনওসি জটিলতায় মোস্তার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে, এখনও এনওসি সংক্রান্ত কোনো খবর বিসিবির কাছে আসেও নি। গণমাধ্যম কর্মীর প্রশ্ন শুনে মোহাম্মদ সালাউদ্দিন যেন আকাশ থেকে পড়লেন। যতক্ষণে তারা বিমানবন্দরে আইপিএলে মুস্তাফিজুর রহমানের সুযোগ পাওয়ার খবর যে ততক্ষণে ছড়ায়নি। সালাউদ্দিনের মতো দর্শকরাও অবাক হতে পারেন। দুবাইয়ে ইউএইর বিপক্ষে খেলার জন্য যিনি দেশ ছাড়লেন, সেই মোস্তাক কি করে আইপিএল খেলবেন? মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেয় দলটা। পরে আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে 2 কোটি বেইস প্রাইসের মোস্তা আইপিএলের বাকি অংশে খেলবেন রেকর্ড 6 কোটি রুপিতে। এত পরিমাণ অর্থে বাংলাদেশের কেউই এর আগে আইপিএল খেলেননি। তবে কি করে মুস্তাফিজকে 6 কোটি রুপিতে দলে ভেড়ানো হলো, সে নিয়েও আছে ধোঁয়াশা। কিন্তু মজার ব্যাপার, মুস্তাফিজের আইপিএলে সুযোগ পাওয়ার ব্যাপারে ক্রিকেট বোর্ড এখনও কিছু জানেই না। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের গুরুত্বপূর্ণ এক কর্তা যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন, দিল্লি ঘোষণা দিলেও এখনও অনাপত্তিপত্রের জন্য বিসিবির কাছে কোনো চিঠি আসেনি। ক্রিকেট অপারেশনস বিভাগের সেই কর্তা জানিয়েছেন, আইপিএল, দ্য 100-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে কোনো ক্রিকেটারকে কোনো দল সাইন করালে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড বিসিবিকে এনওসির জন্য বার্তা পাঠায়। সেই অনুযায়ী এখনও বিসিসিআই থেকে কোনো বার্তা পায়নি বিসিবি। মুস্তাফিজও কোনো ধরনের এনওসির আবেদন করেননি।
আবেদন করলেও মুস্তাফিজের আইপিএল খেলার সুযোগ মিলবে এই সম্ভাবনাও খুবই ক্ষীণ। তাসকিনের ইনজুরিতে মুস্তাই সবচেয়ে সিনিয়র পেসম্যান, বাকি পেসারদের মধ্যে রানার ডেবিউ হয়নি। সাকিবও তরুণ, হাসান সবে গত সিরিজেই ফিরলেন। শরীফুলেরও এটা কামব্যাক সিরিজ, তাই মুস্তাকে বিসিবি সুযোগ দিবে কিনা এটাই প্রশ্ন। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ। বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই তাদের দেশে ফিরে গেছেন। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এই আসরে আর খেলবেন না। তার বদলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিদেশি ক্রিকেটারদের আকৃষ্ট করতেই কি চড়া মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরালো দিল্লি ক্যাপিটালস? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের সাথে 2 ম্যাচের টি20 সিরিজ খেলতে সকাল 10টার ফ্লাইটে দুবাই যাত্রা করেছে বাংলাদেশ দলের প্রথম বহর। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলে 17 সদস্যের দল ছেড়েছেন ঢাকা। বুধবার 2 ধাপে দুবাই পাড়ি দেয় বাংলাদেশ দল। সকাল 10টায় ছিল প্রথম ফ্লাইট। এই সময়ে টাইগারদের সবচেয়ে ধারাবাহিক পারফর্ম করা ব্যাটার জাকির আলী অনেক। সবসময় অনুশীলন ও মাঠে সবার আগে আসেন জাকির। বিমান ধরার বেলাতেও হয়নি তার ব্যতিক্রম। সবার আগে হাজির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর ক্রিকেট বোর্ডের বাসে চেপে বিমানবন্দরে হাজির হন তানজিম হাসান সাকিব, সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারি, তানজিদ তামিম, রুশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ জেমস পামেন্ট ও ট্রেনার নাথান কেলি আসেন একই গাড়িতে। এরপর হেড কোচ ফিল সিমন আসেন অন্য গাড়িতে। সবশেষ 2 ক্রিকেটার হিসেবে তানভীর আহমেদ ও পেসার হাসান মাহমুদ আসেন বিমানবন্দরে। সব মিলে এদিন ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফ মিলে 17 সদস্যের বহর সকালে ধরেছেন দুবাইয়ের ফ্লাইট। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাতে 17 ও 19 মে 2টি টি20 ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সবকিছু ঠিক থাকলে পাকিস্তান সফরে যাবার কথা টাইগারদের। বাংলাদেশের সবশেষ পাকিস্তান সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল দল। রাওয়ালপিন্ডির সেই সিরিজে টাইগারদের স্টার পারফর্মার ছিলেন পেসার হাসান মাহমুদ। পাকিস্তান সফরে শেষ পর্যন্ত দল গেলে এবারও জয় নিয়ে ফেরার প্রত্যয় নিয়ে ঢাকা ছাড়লেন হাসান। এখন আমরা জিতে আসবো ইনশাআল্লাহ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথমবারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিব মুশফিকের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। রাজার মাথায় মুকুট যেমন, মেহেদী হাসান মিরাজের মাথার এই ক্যাপ যেন ঠিক তাই। স্বপ্নের মতো কাটিয়ে 2022-এর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন মিরাজ। সেজন্য মাথায় উঠেছিল শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। আরও একবার সেরার কাতারে মিরাজ। 2025-এর এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ পারফরমেন্স করে তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতলেন মিরাজ। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হারে বাংলাদেশ দল। তবুও 2 ইনিংসেই 5টা করে উইকেট নেন মিরাজ। পরের ম্যাচে নিজেকে আরও ছাড়িয়ে যান বাংলাদেশের সহ অধিনায়ক। সেঞ্চুরি এবং একই দিনে নেন 5 উইকেট। মিরাজের রেকর্ডে বাংলাদেশ জেতে ইনিংস ব্যবধানে ম্যাচ আর সিরিজ 2টারই সেরা খেলোয়াড় হন মিরাজ। এমন পারফরমেন্স সঙ্গে খুব বেশি দলের ইন্টারন্যাশনাল ম্যাচ না থাকা 2-2 4 মেলাতে সাহায্য করেছে। এই পুরস্কার জেতার পথে মিরাজকে পেছনে ফেলতে হয়েছে নিউজিল্যান্ডের বেন সিয়ার্স আর জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। দারুণ বল করে মুজারাবানিই আবার সিলেট টেস্টে জিম্বাবুয়ের জয়ের নায়ক। সিয়ার্সও পাকিস্তানের বিপক্ষে 2 ওয়ানডেতে নেন 10 উইকেট। শেষবার 2023 সালের মার্চে বাংলাদেশের হয়ে আইসিসির মাসসেরা ক্রিকেটারের খেতাব জিতেছিলেন সাকিব আল হাসান। মিরাজ সাকিব বাদে এই পুরস্কার জেতা অন্য বাংলাদেশি পুরুষ ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনিই প্রথম এই পুরস্কার জেতেন। সাকিব এই পুরস্কার জেতেন সর্বোচ্চ 2 বার। একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন নাহিদা আক্তার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
মেসি ম্যারাডোনা সেরা বিতর্কে আবারও নিজের শিষ্যকেই বেছে নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। ফুটবলে দুজন সমান প্রতিভার অধিকারী হলেও ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুণের কারণেই মেসিকে সেরা বললেন তিনি। পাশাপাশি এও জানিয়ে দিলেন মেসি ম্যারাডোনা তুলনায় যাওয়াটা অনর্থক। এদিকে প্রথমবারের মতো নিজের সেরা গোল বেছে নেবেন লিওনেল মেসি। ক্যারিয়ারে কখনোই এমন জটিল সমস্যায় পড়তে হয়নি লিওনেল মেসিকে। ক্লাব ও জাতীয় দলের হয়ে গোল করেছেন মোট 860টি, যার এক একটির আবেদন এক এক রকম। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করা সেসব গোলের মধ্যে কোনটি সেরা, সেই প্রশ্নের উত্তর মেলাতে হবে খোদ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককেই। 22 মে সেটি প্রকাশ করবেন লিও নিজেই। এরপর সেই গোলকে চিত্রকর্মে রূপ দিয়ে তোলা হবে নিলামে। কঠিন হলেও এই প্রক্রিয়া নিয়ে খুশি এলএম10। সব গোলের মধ্যে একটিকে বেছে নেওয়া কঠিন। প্রতিটি গোল নিজের মতো করেই বিশেষ। কিছু গোল অসাধারণ স্মৃতি ফিরিয়ে আনে, আর এই বিশেষ প্রকল্পকে সম্ভব করে তোলার জন্য সেরা গোল বেছে নেওয়াটা সত্যিই মূল্যবান। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, যার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। এদিকে পুরনো বিতর্ক সামনে এলো নতুন করে, সেটিও সেরার প্রশ্নে, যেখানেও আছে লিওনেল মেসির নাম। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দুই তারকার মধ্যে কে সেরা, মেসি নাকি ম্যারাডোনা? যেখানে বিচারকের আসনে বসে নিজের প্রিয় শিষ্যকেই বেছে নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। আমি মেসির পক্ষে, কারণ আমি তাকে দেখেছি এবং জানি সে কেমন। যদিও তাদের মধ্যে তুলনা করাটা অনর্থক, আপনাকে শুধু তাদের খেলা উপভোগ করতে হবে। সেরারা সবসময় সেরা। এর আগেও মেসি ম্যারাডোনা সেরার প্রশ্নে মেসিকেই বেছে নিয়েছিলেন স্কালোনি। কারণ হিসেবে এবার জানালেন ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুণের কারণেই নাকি এগিয়ে এলএম10। ফুটবলের দিক থেকে তারা দুজনেই প্রতিভাবান, তবে ব্যক্তিত্ব তাদের আলাদা করেছে। দুজনই নেতা, যদিও মেসি সেটি অন্যভাবে দেখায়। সে হারতে পছন্দ করে না, এমনকি অনুশীলনেও না। জেতাটা তার ডিএনএতেই আছে। দল গঠন নিয়েও কখনো সে হস্তক্ষেপ করেনি। দুই প্রজন্মের সেরা দুই তারকার তুলনায় সমাধানে আসা নিশ্চিতভাবেই কঠিন, ঠিক যেমনটা কঠিন লিওনেল মেসির ক্যারিয়ারের সেরা গোল বেছে নেয়া। মুজরাহ বিন তারেক, যমুনা স্পোর্টস। 2026 বিশ্বকাপে ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ নেইমার। ভিডিও কল করে তাকে একথা জানিয়েছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলোত্তি। খোঁজ নিয়েছেন তার শারীরিক অবস্থারও। সেই সাথে চোখ রেখেছেন দেশটির আরেক স্টার ক্যাসিমিরোর দিকে। ধারণা করা হচ্ছে ব্রাজিলের স্কোয়াডে খুব শীঘ্রই অন্তর্ভুক্তি ঘটতে যাচ্ছে এই দুই তারকার। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এসপোর্টে বলা হয়েছে অ্যান্টনি, আলেক্সান্দ্রো ও হেনরিকের দিকেও বাড়তি নজর দিচ্ছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। নেইমার জুনিয়র নিজের খেলা নিয়ে যতটা না আলোচনায় থাকেন, ঠিক তার চেয়ে বেশি থাকেন মাঠের বাইরে। এক ম্যাচ খেলছেন, এরপরই পড়ছেন ইনজুরিতে। আর যতক্ষণ মাঠের বাইরে থাকেন, তখন খবরের শিরোনামে আসেন ব্যক্তিগত জীবন নিয়ে। সোজা কথায় বলতে গেলে অনেকেই বলছেন শেষ হচ্ছে নেইমারের ক্যারিয়ার, তাকে দিয়ে আর কোনো আশা ভরসা নেই। কিন্তু একথা মানতে নারাজ সদ্য ব্রাজিলের দায়িত্ব নিতে যাওয়া কোচ কার্লো আনচেলোত্তি। প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং করাবেন আনচেলোত্তি। কিভাবে শুরু করবেন, কাকে দলে রাখবেন, তা নিয়ে এখন থেকেই চিন্তায় মগ্ন 65 বছরের এই কোচ। আগে থেকেই শুরু করেছেন হোমওয়ার্ক। জানা গেছে এরই মধ্যে ব্রাজিলের মেগা স্টার নেইমার জুনিয়রকে ভিডিও কল করেছেন আনচেলোত্তি। এমন খবরই প্রকাশ করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এসপোর্টে। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমারকে আনচেলোত্তির কল করা মানেই এখনও তার প্রতি পূর্ণ আস্থা আছে এই ইতালিয়ান কোচের। জানা গেছে নেইমারের ইনজুরি ও তার পরবর্তী পরিকল্পনার খোঁজ খবর নিতেই যোগাযোগ করেছেন আনচেলোত্তি। সাথে বলেছেন 2026 বিশ্বকাপে ব্রাজিলের জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ। নেইমারের পাশাপাশি আনচেলোত্তির আরেক পছন্দ ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসিমিরো, যিনি সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন 2023 সালে। গুঞ্জন আছে তার সাথেও নাকি যোগাযোগ করেছেন 65 বছর বয়সী এই কোচ। এছাড়া রিয়ালের হয়ে আনচেলোত্তির অধীনে দীর্ঘদিন খেলেছেন এই মিডফিল্ডার। ধারণা করা হচ্ছে অভিজ্ঞ এই খেলোয়াড়কে আবারও জাতীয় দলের ডেরায় ফেরাবেন ইউরোপের সবকটি ট্রফি জয়ী এই কোচ। আরেক সাবেক রেড ডেভিল অ্যান্টনি, তার দিকেও নজর রাখছেন আনচেলোত্তি। বর্তমানে রিয়াল বেটিসে আলো ছড়াচ্ছেন এই রাইট উইঙ্গার। সেই সাথে কায়ো, হেনরিক আর আলেক্সান্ড্রোর সব ধরনের তথ্য জোগাড় করা শুরু করেছেন এই কোচ। এই সবকিছু মিলিয়ে বলা যেতেই পারে ব্রাজিল স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন আনচেলোত্তি। ভক্তদের প্রত্যাশা এবার নিশ্চিত ঘুরে দাঁড়াবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেই পথে তাদের নতুন পথ প্রদর্শক ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলোত্তি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।
সন্ধ্যায় বাংলাদেশ দলের দ্বিতীয় বহর যখন বিমানবন্দরে, তার আগেই চাউর হয় দিল্লির ডাক এসেছে মোস্তাফিজুর রহমানের। কিন্তু বিমানবন্দরে সবার চোখ ফাঁকি দিয়ে ভিন্ন পথে ভেতরে ঢোকেন কাচার মাস্টার। ফিজের সাথে দুবাইয়ের বিমান ধরেছেন অধিনায়ক লিটন দাস, নাজমুল শান্ত ও সহকারী কোচ সালাউদ্দিন সহ 4 জন। দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ছে টাইগারদের দ্বিতীয় বহর। এর মাঝেই খবর আসে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। আর লিটন শান্তদের সাথে ফিজেরও তখন আসার কথা বিমানবন্দরে। তাই তো ক্যামেরার লেন্স খুঁজে বেড়াচ্ছে ফিজকে, কিন্তু বিমানবন্দরে সবার দেখা মিললেও দেখা যায়নি তাকে। তাই তো তখন প্রশ্ন, তবে কি দুবাই না যেয়ে দিল্লি যাচ্ছেন ফিজ? অবশেষে জানা গেল দুবাই যাচ্ছেন ঠিকই, তবে ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে অন্য গেটে বিমানবন্দরে প্রবেশ করেছেন এই কাটার মাস্টার। পরে অবশ্য এয়ারপোর্টে দলের সাথে ছবি তুলতে দেখা যায় তাকে। দলের সহকারী কোচ সালাউদ্দিন আহমেদের কাছে ফিজের আইপিএল এর ব্যাপারে জানতে চাইলে অনেকটা অবাকের সুরেই বলেন, তাই নাকি? সবার আগে শিষ্যদের পেছনে ফেলে বিমানবন্দরে এসে উপস্থিত হন সহকারী কোচ সালাউদ্দিন। এরপর আসেন ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত নাম তাওহিদ হৃদয়। এই ব্যাটারের পরেই দেখা যায় শরীফুলকে। ছিলেন টি-20 দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত। সবশেষে দৃশ্যপটে হাজির এক সংস্করণে পূর্ণ দায়িত্ব পাওয়া লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরার বড় সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাইবেন এই ডানহাতি ব্যাটার। তবে লিটনের নেতৃত্বের পথে বড় শত্রু হতে পারে তার ব্যাটিং, কেননা অধারাবাহিকতা লিটনকে বরাবরই ফেলেছে প্রশ্নের মুখে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। অবসর ভেঙে ব্রাজিল দলে ফিরেছেন 39 বছর বয়সী নারী ফুটবলার মার্তা। সবশেষ প্যারিস অলিম্পিকের পর অবসর নিয়েছিলেন এই অভিজ্ঞ ফুটবলার। প্যারিসে অলিম্পিকে নারী ফুটবলের ফাইনাল হারে অশ্রুসিক্ত চোখে অবসর নিয়েছিলেন মার্তা। তবে ব্রাজিলের হয়ে রেকর্ড 119 গোল করা এই অভিজ্ঞ ফুটবলারকে আবারও ব্রাজিল নারী দলে ডাকা হয়েছে। 2 মাস পর শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় ব্রাজিলে আরও শক্তিশালী করতে মার্তার এই প্রত্যাবর্তন। কোপা আমেরিকার প্রস্তুতি নিতে জাপানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল নারী দল। সেই 2 ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন মার্তা। 30 মে ও 2 জুন জাপানের বিপক্ষে 2 ম্যাচ খেলার পর 27 জুন ফ্রান্সের বিপক্ষেও মাঠে নামবে ব্রাজিল নারী দল। কোপা ইতালিয়া কাপের ফাইনালে রাতে বোলোনিয়ার বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1টায়। সিরিয়াতে 2 দলের শেষ দেখায় 3-1 জয় পায় এসি মিলান। সেমিফাইনালে ইন্টার মিলানকে 2 লেগ মিলিয়ে 4-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে এসি মিলান। বিপরীতে এম্পোলিকে 2 লেগ মিলিয়ে 5-1 হারিয়ে ফাইনালে ওঠে বোলোনিয়া। এবারের সিরিয়াতে 36 ম্যাচে 62 পয়েন্ট নিয়ে 7-এ বোলোনিয়া ও সমান ম্যাচে 60 পয়েন্ট নিয়ে 8-এ অবস্থান ছিল এসি মিলানের। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।